আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। খুব শীঘ্রই ক্লাসে আসো তোমরা। আজকে আমাদের বাংলা দ্বিতীয় ক্লাস, শুভা গল্পের উপরে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমরা একটু দ্রুত সবাই ক্লাসে চলে আসি। আর আশা করি লেখা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সবাই তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা সবাই আসছেন, অনেকে আসছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে সকাল থেকে টানা ক্লাস নিয়েছি অফলাইনে। আমার 8টা বাজে ক্লাস শেষ হয়েছে। আমি তারপরে সারাদিন ক্লাস নেওয়ার পর আপনাদের সামনে আসছি ক্লাস নিতে। আমি আপনাদের সাথে প্রথমে বলে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে যে আপনাদের গত ক্লাসের বাড়ির কাজ অনেকেই দিয়েছেন। আমি আজকালকের মধ্যে বাড়ির কাজগুলো দেখে তারপর আপলোড করবো। আমি দেখতে পারিনি, সবাই পাঠিয়ে রাখবেন, আমি দেখবো ইনশাল্লাহ। আমি দেখবো। আমি ব্যস্ত মানুষ ব্যক্তি জীবনে। আমার সারাদিন অফলাইনে ক্লাস থাকে, সকাল 8টা টু রাত 8টা। মাঝখানে আমি 1 ঘন্টার বিরতি পাই। রাত 8টা টু সকাল 8টা থেকে রাত 8টা, 12 ঘন্টা প্রতিদিন ক্লাস নেই আমি। তো এই কারণে আমি একটু দেরি করে আসছি। আর আপনারা একটু সবরের পরিচয় দিবেন, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু দিতে পারবো। ঠিক আছে? তো নো টেনশন। অনেকেই যুক্ত হয়েছেন, আমি কথা না বাড়িয়ে আমি পড়া শুরু করে দিই। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হবে না, আমি সামনে আসছি। যারা সালাম জানিয়েছো, ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। অনেকে যুক্ত হয়েছো, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, তোমরা ভালো থাকলে হয়। আমার জন্য দোয়া করবেন। সারাদিন ক্লাস নেওয়ার ফলে মাথা অনেক সময় প্রেশার, এবং 2 দিন কালকে মাথা ভালোই সার্কেল দিতেছিল। আচ্ছা, শুভা, আমাদের হাতে সময় যা আছে ইনশাল্লাহ আমরা পড়া শেষ করতে পারবো ইনশাল্লাহ খুব ভালো করে। আশা করি গদ্য পদ্য ব্যাকরণ আমি 2টা গদ্য বা 3টা গদ্য পড়াবো। 3টা গদ্য পড়িয়ে 3টা পদ্য পড়িয়ে আমি সেকেন্ড পেপারে যাব। আমি একটানা কিছুদিন প্রথম পত্র, একটানা কিছুদিন দ্বিতীয় পত্র পড়াবো, বা 5টা ক্লাস বা 4টা ক্লাস প্রথম পত্র, 4টা ক্লাস দ্বিতীয় পত্র। আমি সেইভাবে পড়াবো আর কি, যাতে দ্বিতীয় পত্রতে গেলে দ্বিতীয় পত্রে একটা অংশ টান দিতে পারি, প্রথম পত্র আসলে প্রথম পত্রে একটা অংশ টান দিতে পারি। আমি সেই বিষয়ে সেইভাবে আপনাদেরকে হ্যান্ডেল করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে। প্রয়োজনে আমরা ক্লাসটা এশার নামাজ পড়বেন আপনারা 8টা, 8:30 না শুরু করে, বা 9:45, 9টার দিকে শুরু করবো। নামাজটা একটু সবাই পড়ে নেবেন, ঠিক আছে? আগে একটু পড়ে নিয়েন, আজান হইলে নামাজটা পড়ে নিয়েন, পড়ে আমাদের সাথে ক্লাসে চলে আসেন, তাহলে একটু ভালো হয় আর কি। আমি একটু রিল্যাক্সকে একটু নামাজ পড়ে বা একটা চা খেয়ে তারপর আমি ঢুকতে পারি আর কি ক্লাসে। আমি পানির বোতলটা নিয়ে নেই, যাতে আমার ক্লাসটা করাতে সুবিধা হয়। আচ্ছা, অনেক কথা, আর কথা না বাড়াই। শুভা, শুভা। তো এই শুভা কথাটাকে যদি আমরা একটু দেখি যে এটা কিভাবে হলো আর কি। শুভা কথাটা আমি এখানে এই যে এখানে শুভাকে নায়ক, গল্পের যে নায়ক সে শুভি বলবে, শুভি। শুভাকে গল্পের নায়ক বলবে শুভি। আর এই শুভা কথাটা আসছে আপনার সুভাষিনী। দেখো, সুভাষী, যেখানে আমাদের
সুভাষী বলে দীর্ঘিকার হয়, আর সুভাষিনীর মধ্যে হচ্ছে আমাদের রস্যিকার দিতে হয়। যদি সুভাষী লিখি তাহলে প্রথমত দীর্ঘিকার হবে সুভাষী, সুভাষীতে দিক, সুভাষিনী বললে রস্যি হবে। সুভাষিনী থেকে সংক্ষেপে হলে সুভাষী, সুভাষিনী, সুভাষী, সুভাষা, এরপর হচ্ছে শুভা, শুভি। খুব একটু ভালো করে খেয়াল করুন, তার নামটা মূলত হচ্ছে সুভাষিনী, মানে সুন্দর ভাষার অধিকারিণী। আর এখানে যদি আমি স্ত্রীবাচক নি প্রত্যয়টা বাদ দিয়ে সুভাষী, যিনি ভালো ভাষায় কথা বলেন। আর সুভাষী থেকে হচ্ছে শুভা, সুন্দর ভাষা, আর ওইটাকে সংক্ষিপ্ত করে শুভা। আর শুভাকে প্রতাপ একটু আদর করে বলেন শুভি, শুভি বলেন প্রতাপ। আর শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা হচ্ছে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই বিষয়ে একটু কথা বলবো, তারপরে আমরা হচ্ছে গল্পে চলে যাব। আচ্ছা, এবার আসি এখানে লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখেন এই সালটা মুখস্থ করে নেবেন আপনার ফিউচারে ভর্তি পরীক্ষার জন্য। রবীন্দ্রনাথ, আরেকটা কথা খুবই এসেনশিয়াল আপনাদের জানার জন্য, বাংলাদেশে এমন কোন ভর্তি পরীক্ষা হয় না যেখানে রবীন্দ্র বা নজরুল থেকে প্রশ্ন হয় না। সুতরাং রবীন্দ্র নজরুল যথেষ্ট প্রাসঙ্গিক, তাদের বিষয়ে আপনার সাহিত্যের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। রবীন্দ্রনাথ এবং নজরুল যদি বাংলা সাহিত্য থেকে নিজেদের সম্পদগুলো উঠিয়ে নেন তাহলে বাংলা সাহিত্য অনেকটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। সুতরাং রবীন্দ্র এবং নজরুলকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনাকে পড়া লাগবে। তো সুতরাং রবীন্দ্র নজরুলের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানাটা খুবই জরুরি, এটা মাথায় রাখবেন। তাহলে 25শে বৈশাখ 1268 আর হচ্ছে ইংরেজি সাল বাংলা সাল উভয়টাই মুখস্থ রাখবেন। বাংলা সালের সাথে খেয়াল রাখেন, বাংলা সালের সাথে 593 যোগ করলে ইংরেজি সাল পাওয়া যায়, আবার ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়। তো জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, আর পিতা নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতা মহ মানে দাদা, দাদা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশ আমলে ব্রিটিশদের পদবী প্রাপ্ত। তিনি বিদ্যালয়ে শিক্ষা লাভ করেননি, বিদ্যালয়ে যাননি, যেহেতু বড়লোক ছিলেন তার বাড়িতে টিচাররা এসে পড়িয়ে যেত। আচ্ছা, সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার অবদান, সাহিত্যের সব ক্ষেত্রে। আপনারা কি কেউ জানেন রবীন্দ্রনাথের সকল ক্ষেত্রে অবদান আছে, একটা ক্ষেত্রে অবদান নাই? সেই অবদানটা কি, মানে হচ্ছে কোন বিষয়টা রবীন্দ্রনাথের নাই? কে বলতে পারবেন? এই প্রশ্নটা রাখলাম, আমি এখন আলোচনায় যাচ্ছি। রবীন্দ্রনাথের সাহিত্য ক্ষেত্রে সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। যেমন গল্প, কবিতা, নাটক, উপন্যাস সবই আছে, কিন্তু তার একটা জিনিস নেই। সেই বিষয়টা আপনারা একটু বলবেন, আমি এখন পড়ায় যাচ্ছি, আপনারা সেটা হচ্ছে খেয়াল করবেন। আচ্ছা, তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভাধর বাল্যকালে। আচ্ছা, বাল্যকালে 15 বছর বয়সে তার বনফুল কাব্যটি প্রকাশিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 1913 সালে তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি হচ্ছে নোবেল পান, সং অফারিংস এর জন্য, আর এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজেতা। আচ্ছা, তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে। আচ্ছা, এটা গেল। এটাই, তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং হচ্ছেন অভিনেতা। তার আছে কি কি? কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান। তাহলে বলেন তো কোনটা ওনার নেই? কে আছেন বলতে পারবেন কোনটা ওনার নেই? কোনটা ওনার নেই একটু বলবেন। বলেন কোনটা ওনার নেই? আমরা কেউ উত্তর দেন নাই, সাহিত্যে ওনার কোনটা নেই? আচ্ছা, আপনারা অবাঞ্ছিত কমেন্ট করার প্রয়োজন নেই, এখানে অন্য ইনফরমেশন এখন জানার প্রয়োজন নেই, পরে ক্লাসটা করেন। তারপরে তার অজস্র রচনার মধ্যে মানসী তার বিখ্যাত কাব্যগ্রন্থ, সোনার তরিক বিখ্যাত কাব্যগ্রন্থ, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, এগুলো মুখস্থ করে ফেলবেন। চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকর্মী, এগুলো মুখস্থ করে ফেলবেন, এগুলো দরকার আছে, ঠিক আছে। আর তিনি মৃত্যুবরণ করেছেন 22শে শ্রাবণ 1348 সালে, আর ইংরেজিতে হচ্ছে 1941 খ্রিস্টাব্দে তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেন। আর হচ্ছে কলকাতা বিশ্বকবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা ছিল তার জীবনী থেকে। আচ্ছা, একজন লিখেছেন সনেট, একজন লিখেছেন গজল নেই। না,
রবীন্দ্রনাথ ঠাকুর কোন মহাকাব্য লিখেননি, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মহাকাব্য নেই, এটা একটু মাথায় রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্য নেই, আর সবই তার আছে, তিনি হচ্ছেন মহাকাব্য লিখতে পারেননি, এটা একটু মাথায় রাখবেন, তার মহাকাব্য নেই। আচ্ছা, তারপরেরটাতে আমি যাচ্ছি, এবার আমি মূল গল্পে যাচ্ছি, গল্পটা আমি ধরে ধরে পড়িয়ে দেব, এটা একটু মাথায় রাখবেন। আপনারা জানেন তার মহাকাব্য নেই, তার সবই আছে, মহাকাব্য নেই, এটা মাথায় থাকবে অবশ্যই, এটা মাথায় রাখার চেষ্টা করবেন, তার মহাকাব্য মহাকাব্য নেই। আচ্ছা, আল্লাহ আমাদেরকে গল্পটা যাতে ভালো করে আত্মস্থ করতে পারে, মহান রব যাতে আমাদেরকে সেইভাবে একটু কুয়াত দান করেন, শক্তি দান করেন। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, সুভাষিনী রাখা হইয়াছিল, হইয়াছিল দ্বারা আমরা বোঝা যায় এই প্রবন্ধটি, এই গল্পটি, সরি এই ছোট গল্পটি হচ্ছে আপনার সাধু রীতি। কোন রীতি? সাধু রীতি, সাধু রীতির গল্প। যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত যে সে বোবা হইবে? তার মানে আমরা জানি হচ্ছে সে বোবা, সুভাষিনী এবং সে বোবা, এই দুটো পরিচয় আমরা পেলাম। তাহার দুটি বড় বোনকে, তাহার দুটি বড় বোনকে, তার মানে তার দুটি বড় বোন আছে, দুটি বোন আছে, তার বোন, দুটি বোন। এর নাম হচ্ছে সুকেশিনী, সুহাসিনী, সুকেশিনী, সুহাসিনী, কথা বুঝছেন? সুকেশিনী, সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাতে মিলের অনুরোধে, মিলের অনুরোধে। আমি এখানে একটু কথা বলি, আমাদের গ্রাম দেশে অনেকে নাম রাখে শামসুন নাহার, শামসুন নাহার মানে দিনের সূর্য, ওকে ভালো কথা, শামসুন নাহার নাম রাখছে। এখন বড়টার নাম শামসুন নাহার রাখছে, বাপ মা চিন্তা করে ছোটটার নাম তাহলে কামরুন নাহার দিয়ে দিই, তা ভালো কথা, কামরুন নাহার রাখছেন। কামরুন মানে হচ্ছে চন্দ্র, নাহার মানে দিন, তো দিনের চন্দ্র। ওই যে মিলের অনুরোধে আবেগের ঠেলায় খেয়াল এসে যে কামরুন নাহার মানে শামসুন নাহার, ছোটটার নাম হচ্ছে কামরুন নাহার। তো এই রকম করে সুভার বাবাও সুকেশিনী, সুহাসিনীর সাথে নামের মিলের অনুরোধে, কথাটা গুরুত্বপূর্ণ, মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। আচ্ছা, এখন সকলে তাহাকে সংক্ষেপে সংক্ষেপে শুভা বলে। সংক্ষেপে কি বলা হয়? শুভা। দস্তুর মতো, দস্তুর মতো কথার অর্থ হচ্ছে রীতিমতো। দস্তুর মতো মানে হচ্ছে রীতিমতো, রীতিমতো অনুসন্ধান ও অর্থ ব্যয়। একটা হচ্ছে অনেক খোঁজাখুঁজি করে, আর অর্থ ব্যয়, অর্থ ব্যয় টাকা পয়সা খরচ করে। অর্থ ব্যয় মানে হচ্ছে এখানে যৌতুক, এখানে যৌতুক। বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এইটা অনুধাবনে আসবে, এটা অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোটটি নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এই যে হৃদয় ভার, হৃদয় ভার কথার অর্থ হচ্ছে মনে দুশ্চিন্তার কারণ, মনে দুশ্চিন্তার কারণ। দুশ্চিন্তার কারণ, এটা হৃদয় ভার। মনে মনে কষ্ট, কাজ করতেছি, ছোট মেয়ের কথা স্মরণ হচ্ছে, হাই রে বড় দুইটাকে বিয়ে দিয়েছি, এটাকে কিভাবে বিয়ে দেব? কেউ কি বিয়ে করবে, নিবে? আর হচ্ছে এই বুড়ো মেয়ে কিভাবে শ্বশুর বাড়ির সংসার গুছাবে? এই যে বিষয়টা, মনে মনে যে তার ভাবনা চিন্তার বিষয়টা, এই জন্য মনে দুশ্চিন্তার কারণকে বলা হচ্ছে হৃদয় ভারের কথা। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, একজনে লিখেছেন মহাকাব্য কেন নেই? তিনি যুদ্ধ বিগ্রহ নিয়ে বড় কোন কাব্যগ্রন্থ লিখেননি। মহাকাব্য হতে হলে যুদ্ধ বিগ্রহের বড় কাহিনী, কবিতা লাগে। যাক সেটা। এবার আমরা আসি পরের প্যারাতে। যে কথা কয় না সে যে অনুভব করে, দেখেন কথাটা খুব ভালো বোঝেন, যে কথা কয় না, যে কথা কয় না সে যে অনুভব করে, এইটা সকলের মনে হয় না। খুবই এসেনশিয়াল, খুবই এসেনশিয়াল একটা পয়েন্ট। অনেক সময় কেউ কথা বলতেছে না, কিন্তু সে যে আমাদেরকে ফিল করতেছে, আমাদের সম্পর্কে বুঝতেছে, এটা সে জানান দিচ্ছে না। কিন্তু আমরা ধরে নিলাম সে যেহেতু কথা বলে না, সে যেহেতু আমাদের দিকে তাকাচ্ছে না, তাহলে সে বুঝি বোবা, সে কিচ্ছুই জানে না, দুনিয়ার কোনো খোঁজ নাই। মানে সে যে অনুভব করে, এটা আমাদের মনে হয় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। যে কথা কয় না সে যে তার ফিলিংস এর জগৎ আছে, এটা আমাদের সবাই মনে হয় না। এই জন্যে তার সাক্ষাতে
এই জন্য সুভার আত্মীয় স্বজন আমরা জানি কিছু কিছু আন্টি থাকে, ভাবি থাকে, পিন্স মার্কা আন্টি। তারা কি করে জানেন, আমাদের আড়ালে, আমাদের মানে তারা তো আমাদের আড়ালে বলেই, যখন আমাদের বাসায় আছে কোন ছেলে রেজাল্ট খারাপ করেছে, রেজাল্ট 19-20 হয়েছে, ওই সকল আন্টিরা এসে খোঁচায়, ভাবি আপনার মেয়ে কি করেছে, আপনার ছেলে কি করেছে। তখন বলে আমার ছেলে তো A+ পেয়েছে। ওই ভাবি তো বুঝুক আর না বুঝুক বলবে কি জানেন, আমার ছেলে, আপনার ছেলে A+ পেয়েছে, আমার ছেলে GPA 5 পেয়েছে। এই যে বিষয়গুলো, ওই তার প্রতিবেশীর মানুষগুলো সুভার সাক্ষাতে আইসা সে যে বোবা, যে ভাবি এই মেয়ের নিয়ে কি করবেন, ও তো কিচ্ছু পারবে না ফিউচারে, হাইরে আপনি মরছেন, বড় দুইটারে তো ভালোই বিয়ে দিচ্ছেন, এই কাজগুলো করতো সুভার প্রতিবেশীর লোকগুলো। সুভার সাক্ষাতে সেই কাজগুলো করতো। এই জন্য তার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত। এই যে সাক্ষাতে সে ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত। যখন প্রতিবেশীর এই দুশ্চিন্তা প্রকাশ করত, তখন সুভার বাপ মা ধরে নিত, হাইরে কেমন মায়া পেটে ধরলাম, বোবা হইল, না জানি আমরা কোনো পাপ করেছি, অপরাধ করেছি, যে পাপের ফসল হিসেবে ওরা জন্মগ্রহণ করেছে। এরকম বিষয়গুলো হইতো। কথা বলছেন কিনা, এই বিষয়গুলো মাথায় আসতো। এই এরপরে আসি, সে যে বিধাতার অভিশাপ রূপে, অর্থাৎ আল্লাহ তাকে একটা ত্রুটি দিয়ে যেহেতু সৃষ্টি করেছেন, সে বিধাতার অভিশাপ রূপে তাহার বাপ মা, ওই যে সবাইকে তার সাক্ষাতে দুশ্চিন্তা করতো, সে ছোটবেলা থেকে বুঝা লইছে, আমি বুঝি একটা বিধাতার অভিশাপ হিসেবে বুঝি দুনিয়া এলাম, পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। কোন কাল হইতে? শিশুকাল হইতে বুঝছে। এর ফল কি হয়েছে জানেন, যে সকল আন্টিরা আইসা সবসময় পিঞ্চ মার্কা কথা কইতো, সুভাষ সবসময় ওই আন্টিরা আসলে ঘরের থেকে বাইরে এসে নদীর পাড়ে বসতো। আর ওই আন্টিরা যে বইয়ে রয়েছে যে রুমে, ওই পথ দিয়ে হাঁটতো না। যে কিছু কিছু আমাদের আত্মীয় স্বজন আছে, দেখলে প্রশ্ন করে, পড়ালেখার কথা জিগায়, দরজা দিয়া দৌড় দিলেই জিগায়, বা ওই রুমে যাবো না, ওই আত্মীয়ের সামনে যাবো না, তাও সে সামনে দিয়া হচ্ছে গেলেই ডাক দিয়ে বসে। এই জন্য সুভা কি করতো, যারা এরকম খোঁচামারা কথা কইতো, তাহার ফল এরকম হয়েছিল যে সাধারণের ওই আন্টিদের দৃষ্টিপথ হইতে, দৃষ্টিপথ বুঝো, যেখান থেকে চলাচল করলেও নজরে পড়ে যাব, ওই দৃষ্টিপথ হইতে সে আপনাকে, সে নিজেকে গোপন করিয়া রাখিত, সর্বদাই চেষ্টা করতো যে ওই আন্টিদের সামনে আমি যাব না। মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি, ওই যে ওই আন্টি যতক্ষণ থাকতো ততক্ষণ সুভা দূরের থেকে মরতো, আমার যাতে ডাক না পড়ে, আমার যাতে সামনে না ডাকে, ওই আন্টি আসছে তাহলে আমার নামে এক গাধা কথা কইব, আমার বদনাম করব, আমার অসুবিধাগুলো নিয়ে কথা বলবো। এবার সুভা বলে, কিন্তু এই ধরনের আরবিতে একটা কথা আছে, জারহাতুল লিসানে ওয়ালা ইয়ালতামু মিন জারহাল লিসান, মানুষের মুখের কথা অনেক সময় তরবারির আঘাতের চেয়ে ভয়ঙ্কর। এই জন্য সুভা বলে, বেদনা কি কেউ কখনো ভুলে, মানে এই ধরনের কষ্টের কথা কি কখনো ভোলা যায়? এই জন্য পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। জাগরুক মানে মনে মনে বিষয়টি যেন হচ্ছে মনে মনে সজাগ, যেটা মনে জাগ্রত, মনে জাগ্রত। তাহলে এতটুকু বুঝছেন কিনা বলেন? যতটুকু পর্যন্ত পড়ালাম অতটুকু বুঝছেন কিনা বলেন? এগুলো বারবার শুনবেন ভিডিওটা, তাহলে হচ্ছে হয়ে যাবে, টেনে টেনে শুনবেন। এতটুকু বুঝছেন কিনা বলেন? এবার এখান থেকে একটু কঠিন কথাবার্তা, ভাবের জগতের কথাবার্তা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, বিশেষত তাহার মা, মানে সুভার মা, সুভাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখেছেন। ত্রুটি সমাজে, বিশেষ করে হিন্দু সমাজে, বিশেষ করে মুসলিম গ্রামীণ সমাজেও দেখা যায়, মেয়েটা কার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে কিনা। মেয়ে যদি বেশি কথায় কথায় মুখে চাপা পিটায়, তাহলে হচ্ছে বলে যে মেয়েটা মায়ের মতো হয়েছে, বাপের সাদৃশ্য করে সমাজের ছেলের সাথে। এই জন্য মেয়েটা যেহেতু বোবা, তো মেয়ের মা এটা নিজের প্রতি ত্রুটি হিসেবে নিচ্ছে, এটা মানে আমার কোনো গলতের ফসল, আমার কোনো ভুলের ফসল হিসেবে আমার মেয়ে বুঝি বোবা হয়ে জন্মগ্রহণ করেছে। এই বিষয়টা হচ্ছে মনে করে তারা। জি, এরপরে দেখেন, কেননা মাতা পুত্র অপেক্ষা, মাতা পুত্র, পুত্র অপেক্ষা কন্যাকে, মা ছেলের চেয়ে মেয়েকে নিজের সাথে সাদৃশ্যতার দিক থেকে ত্রুটি ভাবতেছে। নিজের অংশরূপে দেখেন, কন্যার কোন অপূর্ণতা দেখিলে, এই অপূর্ণতা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বোবা যে এইটা, সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন,
বরঞ্চ একদিকে মা কন্যা সম্পর্কে এই ভিউ, এইটুকু হচ্ছে মায়ের ভিউ কন্যা সম্পর্কে, আর এদিকে হচ্ছে বাবার ভিউ। আচ্ছা, সাধারণত মায়েরা মেয়ের প্রতি বিরক্ত হয়, আর বাবারা মেয়ের প্রতি একটু দরদি হয়। আবার মায়েরা ছেলের প্রতি দরদি হয়, বাবারা ছেলের প্রতি একটু বিরক্তি হয়। এটা একটা বায়োলজিক্যাল, একটা সাইকোলজিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়ায়। এসব আত্মীয়দের নিকট কি করা উচিত আপনারা বলেন? জি, এই সকল আত্মীয়দেরকে নিজের কঠোর পরিশ্রম দ্বারা ভাগ্য পরিবর্তন করে সময় মতো মিষ্টি নিয়ে তাদের বাসায় হাজির হইয়া তাদেরকে তাদের যেই কর্মের মাধ্যমে তাদের এই কথাগুলোর জবাব আমাদের দেওয়া উচিত, ঝগড়া বিবাদ নয়। ঠিক আছে, এই কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, এরপর আসেন কন্যার পিতা কন্যা সম্পর্কে। দেখেন, এখানে একটা কথা বলি, বাণীকণ্ঠ কোনোদিন বাজারে যাচ্ছেন, তো বাণীকণ্ঠ বাজারে যাচ্ছেন, তো এই মুহূর্তে বাণীকণ্ঠের মেয়ে সুকেশী নিয়ে আসলো, বাবা আমার জন্য চকলেট এনো। এরপরে দেখা গেল শুভা হাসি নিয়ে এসে বললো আমার জন্য একটু খেলনা এনো, কিন্তু সুভাষ তো কিছু বলতো না। তো বাণীকণ্ঠ দেখলো দুই মেয়ে দুইটা আবদার করেছে, আমার বাবা মেয়ে তো কোনোটাই করেনি। এই জন্য বাণীকণ্ঠের কথা হচ্ছে, যে যা চাবে তাই পাবে, কিন্তু আমার সুভা দুইটা জিনিসে পাবে, চকলেটও পাবে খেলনাও পাবে। কেন? আমার সুভার কোনটা দিয়ে খুশি হবে আমি তো জানি না। হয়তো তার চকলেটের আবদার ছিল, আমি খেলনা এনেছি, হয়তো খেলনার আবদার ছিল, আমি চকলেট এনেছি। সুতরাং যে যা চায় তাই পায়, যে চায় না তার চেয়ে বেশি পায়। অর্থাৎ এই কারণেই বাণীকণ্ঠ তার বাবা মেয়ের প্রতি অনেকটা দুর্বল ছিল। আমরা সেই বিষয়টা এখন দেখব। ঠিক আছে, এখন দেখেন, কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের, দেখছেন, অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান, নিজের গর্বের পেটে থাকতে কোনো অপরাধের ফসল স্বরূপ, এটাকে বলছে গর্বের কলঙ্ক জ্ঞান, পেটে থাকতে। আচ্ছা, আব্দুর রহিম বলেছেন ঝাড়ু দিয়ে পিটানো উচিত। আব্দুর রহিম সাহেব খেপলেন কেন? আচ্ছা, যাই। এরপরে তার প্রতি বড় বিরক্ত ছিলেন, সুভার কথা ছিল না। এবার দেখেন, সুভার কথা ছিল না, কিন্তু বোবা তাহার সুদীর্ঘ। এবার আসেন রবীন্দ্রনাথ ট্যাগোর, সে মেয়েটার, দেখেন, মেয়েটার কথা বন্ধ করে দিয়েছে তার লেখনীতে, বোবা হিসেবে উপস্থাপন করেছে, কিন্তু তার চোখের ভাষা। অনেক সময় আমরা বলি থাকি আই ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মানুষের চেহারা বা চোখটা হচ্ছে মনের দর্পণ। মনটাকে বোঝা যায় চোখটা দিয়ে। যেমন আমরা অনেক সময় বলি কি জানেন, আমরা এমনটা বলি যে, কিরে ভাই তুই কিছু খাস না সকাল থেকে, মুখটা এমন শুকনা কেন, রোজা ধরছে বা হচ্ছে কষ্টে আছিস, চোখের কান্না কান্না কেন, চোখটা ফোলা, রাতে ঘুমোয়নি। মানে আমরা কি দিয়ে বুঝি? চেহারা দিয়ে বুঝি। ফেস অর আই ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের চেহারা বা চোখ হচ্ছে মনের একটা দর্পণ বা আয়না স্বরূপ, যেখানে পুরা চেহারা হচ্ছে খাসলাটা ফুটে ওঠে। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার না? ক্লিয়ার হওয়ার কথা, সাউন্ড ক্লিয়ার না কেন? আচ্ছা, এরপরে আসি, দেখি একটু। কিন্তু তাহার সুদীর্ঘ বিশিষ্ট বড় বড় দুটি, এই যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, পল্লব বলতে পাতা বিশিষ্ট বড় বড় ডাগর ডাগর দুটি কালো চোখ ছিল, দুটি কালো চোখ ছিল। তাহার ওষ্ঠা আধর, ওষ্ঠ এবং অধর, ওষ্ঠ বলতে ওষ্ঠ প্লাস অধর, অধর মানে হচ্ছে, ওষ্ঠ বলতে আমরা বুঝি হচ্ছে উপরের ঠোঁট, আর নিচেরটা হচ্ছে অধর। যে সুভার ওষ্ঠ অধর, সুভা যখন কিছু বলতে চাইতো তখন তার দুইটা ঠোঁট, সে তো বলতে পারতো না, দুইটা ঠোঁট ভাবের মানে প্রকাশ হিসেবে কেঁপে উঠতো, যে মনে হয় কচি পাতা কেঁপে উঠছে গাছের হালকা বাতাসে। অর্থাৎ সে ঠোঁট কাঁপিয়ে তার অনুভূতিটা বুঝাতে চাইতো। এই জন্য বলে ওস্তাদর ভাবের আভাস মাত্র, ভাবের লক্ষণ মাত্র, আভাস মাত্র তার লক্ষণ বুঝবো, লক্ষণ লক্ষণ মাত্র। কচি কিশোরের মতো, গাছের কচি পাতা, জি ঠিক আছে, এটা হচ্ছে কচি পাতা, কচি পাতার মতো কাঁপিয়ে উঠিত। আচ্ছা, একটু বোঝালাম। এরপরেরটাতে আছে, এই পৃষ্ঠাটা একটু অনুধাবন গুলো বুঝতে একটু ভারী, বাকি পড়াগুলো সহজ। এই পৃষ্ঠাটা একটু খেয়াল করবেন। কতদিন এই পার্টের ক্লাস করে না, এত কাহিনী না করে মুখে মারলে চলে।
আপনারা কি বলতেছেন বুঝি না, ক্লাসে খেয়াল করুন। আপনারা একটু হচ্ছে পড়ালেখা মনোনিবেশ করুন। একটু পানি খেয়ে নিন। আল্লাহ আলহামদুলিল্লাহ। কথায় 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 আমরা যে ভাব প্রকাশ করি, আমরা অনেক সময় মুখে যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতটা তর্জমা করার মতো। এটি একটু বুঝেন। মনে করেন ক্লাস করলাম, স্যারে বললো যে এই আমি একটু পরে প্রশ্ন করব, অথবা তোমরা আমাকে প্রশ্ন করো। তখন আমরা স্যারের কাছে প্রশ্নটা করার আগে দিয়া নিজে কিন্তু মনে প্রশ্নটা বানাই। এটা এইভাবে স্যারকে জিজ্ঞাসা করলে স্যার কি বলবো, তখন প্রশ্নটা রেডি করার পর আমরা কি করি জানেন, রেডি করার পরে আমরা স্যারকে বলি যে স্যার এই বিষয়টা কি। স্যার বলে আবার ক্লিয়ার করো। তখন আমরা অনেক বলি স্যার আমার ভিতরে আছে, স্যার আমি আপনার বুঝাইতে পারতেছি না। অর্থাৎ মানুষ অনেক সময় তার ভিতরে যেটা আছে, সেটা মনে যেটা আছে, সেটা মুখ দিয়ে বলার ক্ষেত্রে দুইজনের ভূমিকা। মন বলে ক বইলা দে, আর হচ্ছে মুখ বলে বলিস না। আবার মুখ বলে দিচ্ছে, মন বলে বলিস না, না বললে কি হবে। এই যে একটা মন এবং মুখের মধ্যে তর্জমা চলে, ট্রান্সলেশন চলে, অনুবাদ চলে, দোভাষের কার্যক্রম চলে। এই জন্য বলে যে কথায় আমরা অনেক সময় যে ব্যাপারটা প্রকাশ করি, এটা অনেকটা আমাদেরকে নিজস্ব চেষ্টায় করে নিতে হয়, কতটা তর্জমা করার মতো, ট্রান্সলেশন করার মতো। সকল সময় ঠিক হয় না, সকল সময় মনে যা আছে মুখ সেটা ভালো করে প্রকাশ করতে পারে না, অনুবাদটা ঠিক হয় না। ঠিক আছে, এই বিষয়টা। ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, ক্ষমতার অভাবে অর্থাৎ অক্ষমতার অভাবে অনেক সময় এটা ভুল হয়। কিন্তু সুভার কালো চোখ অর্থাৎ যে ডাগর ডাগর চোখের যে টলটল চাহনি, কালো চোখে কোনো কিছু তর্জমা করিতে হয় না। এই কথাটা মানে হচ্ছে সুভার চোখের দিকে তাকালে মনের ভাবটা বুঝার ক্ষেত্রে কোনো অনুবাদকের প্রয়োজন নেই, ডিরেক্ট বুঝে ফেলা যায়। অর্থাৎ চোখে বুঝে মনের ভাবটা, মনটা চোখের মধ্যে ফুটে ওঠে। এই বিষয়টাকে বুঝতে হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আসেন এরপরে কি বলে দেখেন, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। এই কথাটা গুরুত্বপূর্ণ। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে মানে মনটা চোখের উপরে ছায়া ফেলে। এখানে তাহার দ্বারা হবে চক্ষু, এটা দ্বারা হবে চোখ। মন চোখের উপরে ছায়া ফেলে, ভাব আপনি, ভাব মানে মনের চিন্তাটা তাহার উপরে, চোখের উপরে কখনো প্রসারিত হয়, কখনো মুদিত, কখনো বুঝা যায়, কখনো বুঝা যায় না। প্রসারিত হবে বুঝা যায়, মুদিত হয় মানে বুঝা যায় না। কখনো আলোকিত, কখনো ডিম হয়ে যায়, প্রসারিত হয়, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়ে ওঠে, আর কখনো ম্লান ভাবে মানে ওই যে যেটা মুদিত হয় সেটা ম্লান ভাবে, কখনো প্রসারিত হয় মানে উজ্জ্বল ভাবে জ্বলিয়ে ওঠে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে। ওই চাঁদটা, ওই সূর্যটা ডুবতেছে, কখনো বলে অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে একটানা আস্তে চেয়ে আছে। সূর্যটা ডুবতেছে, আমি সূর্যের দিকে চেয়ে আছি, সূর্য আমার দিকে চেয়ে আছে, আস্তে করে ছেটুক করে ডুবে গেল, সেই ভাবটার কথা বোঝাচ্ছি। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো, কখনো দুপুর বেলা সূর্যের মতো চতুর্দিকে দিক বিদিক চতুর্দিকে ঢিকরিয়া ওঠে, প্রসারিত মানে স্পষ্ট বোঝা যায়। এবার বলে কি লেখক বলে মুখের ভাব বই, মুখের ভাব ছাড়া, বই মানে ছাড়া, মুখের কথা ছাড়া জন্ম থেকে যার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার অতল স্পর্শ গভীর। কয়টা কথা, অসীম উদার অতল স্পর্শ গভীর, অর্থাৎ তার চোখের ভাষাই সবচেয়ে বেশি ফলপ্রসূ। বহুপদী এমসিকিউর জন্য এই লাইনগুলো, এই শব্দগুলো মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, স্বচ্ছ আকাশের মতো, পরিষ্কার আকাশের মতো উদয়াস্ত, একেবারে সকালবেলা সূর্য যেমন উদয় হয় এরকম উদয় এবং অস্তের মতো, অথবা ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। ছায়ালোক বলতে বিকাল বেলা ওই যে সূর্যের রঙিন খেলা। অনেক সময় আমরা সূর্যকে এইভাবে ধরতে চেষ্টা করি, সূর্যকে এইভাবে ধরে ছবি তোলার চেষ্টা করি, সূর্যটাকে হাতে নিয়ে আরেকজনের হাতে দেওয়ার জন্য ছবি তুলি, ওই বিকাল বেলার রঙ্গভূমির মতো বলা হচ্ছে। এই বাক্যহীন মানুষের মধ্যে, এই বাক্যহীন সুবার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো, বৃহৎ প্রকৃতি
প্রকৃতির মতো একটা বিজন মাহাত্ম্য আছে। মহত্ব, বিজন মানে হচ্ছে নির্জন। জানেন একাকিত্বের মধ্যে একটা মাহাত্ম্য আছে। নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ পড়া, অথবা জানালার পাশে বসে একাই চিন্তা করা, জগৎকে দেখা। এই নির্জনতার যে মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, এটা রব জানে আর আপনি জানবেন। একাকিত্বের নির্জনতা রব ভালোবাসেন, নির্জনতায় রবকে পাওয়া যায়, নির্জনতায় আল্লাহকে ডাকা যায় তাহাজ্জুদের সময়। এই বিষয়টাকে একটা ভীষণ মাহাত্ম্য আছে, বৃহৎ প্রকৃতির। এই জন্য সাধারণ বালিকারা, শিবা যে বোবা হয়ে বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না, প্রকৃতিকে দেখতো, এই জন্য বলে কি সাধারণ বালিকারা তাহাকে এক প্রকার ভয় করত, ভৌতিক মতো ভূত ভূত মনে হইত, এক প্রকার ভয় করত সাধারণ বালিকারা তাহার সহিত। এই জন্য বাচ্চারা তার সাথে খেলা করতো না। এই জন্য সুবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য সুবা নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন, সঙ্গীহীন। সুবা ছিল নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এটা খুবই গুরুত্বপূর্ণ, দুপুর বেলার মতো নির্জন। এতটুকু বুঝেছেন কিনা বলেন? এই জায়গাগুলো একটু ভাবের জগৎ, এই লাইনগুলো বারবার পড়বেন, মানে বারবার পড়বেন, তাহলে সহজ হবে, বারবার পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণ যা পড়িয়েছে সেটা বুঝেছেন কিনা বলেন? তারপরে হচ্ছে আমি সামনে টুকু পড়বো ইনশাল্লাহ। এতক্ষণ যা পড়িয়েছি এটা বুঝেছেন কিনা বলেন? এবং আজকে তো ক্লিয়ারই, সবকিছু ক্লিয়ার দেখা যাওয়ার কথা এবং ভালোভাবেই আপনারা শ্রবণ করতে পারার কথা। জি জি স্যার, বুঝেছি, মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। জি, রবিউল ইসলাম, রবিউল, আর বলেছে মাহফুজ আহমেদ চৌধুরী। জি, এবার আসি সুবার সাথে, সুবার প্রকৃতি, সুবার বোবা হিসেবে তার চোখের ভাষা একটা খানদানি ভাব রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা করেছেন। এখন আসি গ্রামের নাম চণ্ডীপুর, সুবার গ্রাম, সুবার বাড়ি, বসত ভিটার কথা এখন বলা হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ থেকে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে জি বলেছেন দীপ্তি, মাশাআল্লাহ। যাক, আপনাদের এই বুঝতে পারাটা আমাকে প্রাণবন্ত করবে, আপনাদেরকে আমি সঙ্গী হিসেবে পেয়ে আসলে আনন্দিত। আচ্ছা, গ্রামের নাম চণ্ডীপুর, গ্রামের নাম কি? চণ্ডীপুর। দেখেন, গ্রামের নামও চণ্ডীপুর, নদীর নামও চণ্ডীপুর। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেননি গ্রামের নাম চণ্ডীপুর, নদীর নামও চণ্ডীপুর। এই জন্য তিনি একটা লাইন সংক্ষিপ্ত করে বলেছেন গ্রামের নাম চণ্ডীপুর আর নদীটি, নদীটি মানে চণ্ডীপুর গ্রামের যে নদীটি। এই জন্য তিনি এক ঢিলে দুই পাখি মারতে যে চণ্ডীপুর গ্রামের চণ্ডীপুর নদীটি, অর্থাৎ চণ্ডী নদীটি, তিনি এইভাবে লিখেছেন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি। কথা বুঝেছেন কিনা? জি, নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরে মেয়েটির মতো। এটা কেন বলছি গৃহস্থ ঘরে মেয়েটির মতো? নদীটা যেহেতু ছোট, এই গ্রাম থেকে ও গ্রামের মধ্যে যেই শেষ হয়ে গেছে বা অন্য নদীর সাথে মিলে গেছে, জাস্ট দুই গ্রামের মাঝখানে ছিল। তো সুবাও তার ঘরের বাহিরে নদীর পার, অতটুকুর মধ্যেই, না বিদ্যালয়ে যায় না দূরে কোথাও যায়। বোবা সেহেতু দূর দূরান্তে আত্মীয়তার কাছেও সে অনেকটা লজ্জার কারণে যাওয়া আসাটাও বন্ধ। এই জন্য সুবার প্রসাদটাও ছোট। এই জন্য বলে গৃহস্থ ঘরে মেয়েটির মতো নদীটিও বেশি দূর প্রসারিত নয়, এটাই বলা হচ্ছে। বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, নিরলসা তন্নি নদীটি, নিরলসা তন্নি নদীটি, নিরলসা যেই নদীটি আপন মনে বয়ে চলেছে, নিরলসা একটা না। তন্নি নদীটি, তন্নি দ্বারা বুঝাচ্ছে চিকন সরুজ বা চিকন নদীটি, তন্নি নদীটি, চিকন নদীটি আপন কুল রক্ষা করিয়া, নিজের পার রক্ষা করিয়া কাজ করিয়া যায়। নদীটা কখনো ভয়াল রূপ ধারণ করে না, হিউজ পরিমাণে পানি আসে না, পার ভেঙে যায় না, আস্তে অল্প করে পানি প্রবাহিত হয়, সরু চিকন নদী কাজ করিয়া যায়। আর দুই ধারের গ্রামের মানুষ সকলের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক আছে। কেউ এই নদীতে থালাবাটি ধোয়, কেউ গরুর গোসল করায়, কেউ হচ্ছে ফসলের জমিতে পানি দেয়, কেউ হচ্ছে মাছ ধরে, কেউ হচ্ছে নৌকা বায়। এইভাবে এই গ্রামের কারো না কারোর সাথে নদীটা কোনো না কোনো ভাবে সম্পৃক্ত এবং এই গ্রামের কেউ না কেউ নদীটি দ্বারা
বেনিফিশিয়ারি, উপকৃত হচ্ছে, এটাই একটু। প্রসার মানে ব্যক্তি। আচ্ছা, দুই ধারে আপনারা অনেকে হচ্ছে অধৈর্য, যেমন আপনারা প্রশ্ন করেছেন একজনের যে সৃজনশীলটা লিখতে পারি না, আমি তাকে গল্পটা বুঝাচ্ছি, সৃজনশীলের বয়ান যখন দেব কিভাবে লিখবেন সব বলবো, কিন্তু আপনি একটার সময় আরেকটা করতে যেন না, গল্পগুলো আগে বুঝেন। যে ব্যক্তি বুঝবে, যার মেশিনে তেল থাকবে, সে কিন্তু পরীক্ষা লিখতে পারবে। কারা লিখতে পারবো না আমরা? তারা গল্প সম্পর্কে বেখবর, গল্পের মানা বুঝতে পারি না, গল্পের বাক্যের সিয়াক এবং সাবাক, পূর্ব এবং পরের অর্থ বুঝি না, গল্পের হিডেন মিনিং বুঝি না, সাহিত্যের কি বলতে চেয়েছে সেটা বুঝি না। তাহলে যেহেতু আমি গল্প বুঝি না, একটা উদ্দীপকের সাথে ম্যাচিং করবো কিভাবে? যখন আমি গল্প বুঝে যাব তখন ম্যাচিং করতে পারবো। আমরা জানি সৃজনশীল মানে কি, উদ্দীপক দিবে সেটার আলোকে আমি লিখবো। তাহলে আমি যদি গল্প না বুঝি, লাইন না বুঝি, ডেপথনেস না বুঝি, অর্থের গভীরতা না বুঝি, তাহলে আমি একটা শব্দের সাথে সৃজনশীল ম্যাচিং করে কি সাদৃশ্য হইলো না হইলো সেটা আমি কিভাবে লিখবো? সুতরাং আপনারা একটু হচ্ছে ধৈর্য সহকারে ক্লাস করুন, এটাই সবচেয়ে হচ্ছে কার্যকরী। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে দুই ধারে লোকালয়। লোকালয় মানে হচ্ছে হাট, বাজার, জনবসতি এবং তরুচ্ছায়া ঘন উচ্চতর, উচ্চ পাড়, আর নিম্ন তল দিয়া, অর্থাৎ নদীটার পাড় অনেক উঁচু, আর নিম্ন তল দিয়া, নিচু দিয়া ওই যে তন্নি, নিম্ন তল দিয়া গ্রামলক্ষ্মী, তন্নি মানে চিকন নদীটি, স্রোতসিনী মানে হচ্ছে স্রোত আছে এমন, স্রোতসিনী দ্বারা নদীকেই বুঝায়। নদীর একটা সমর্থক শব্দ হচ্ছে স্রোতসিনী। স্রোতসিনী আত্মবিস্মৃত মানে হচ্ছে নিজেকে ভুলে কোথায় তার জন্ম এবং কোন দিকে সে প্রবাহিত হচ্ছে এগুলো সে জানে না। আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে, প্রফুল্ল হৃদয়ে, খুশির চিত্তে, আপনার মানে নিজের অসংখ্য কল্যাণ কার্যে, মানুষের অসংখ্য উপকারে সে চলিয়াছে। নদীটা মানুষের অনেকের উপকার করে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এবার আসি বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। নদীর একেবারে উপরে কি নদীর উপরে ঘর বানাইছে? নদীর পাড়ে একেবারেই হচ্ছে কিনারায়, একেবারে নদীর একেবারে উপরেই বাণীকণ্ঠের ঘর। তাহার বাখাড়ির বেড়া, বাখাড়ি বলতে বাঁশের যে খাড়ি বা খণ্ড, বাঁশের খণ্ডের বেড়া, বাঁশের খণ্ডের বেড়া, বাঁশখণ্ডের বেড়া এবং বাখারির বেড়া, 8 চালা অর্থাৎ খানদানি স্টাইলের একটা 8 চালা কাঠের ঘর আছে তার, 8 চালা। এইভাবে ঘরটা হয়েছে, আবার উঠে আবার নেপালি, ভুটানি বা উত্তরবঙ্গের কিছু বাড়ি ঘরের মতো করে গোয়াল ঘর আছে, ঢেকিশালা আছে, অর্থাৎ গ্রামের অনেকটাই মিডল ক্লাসের মতো করে ঢেকিশালা আছে, খড়ের স্তূপ আছে, তেঁতুল তলা আছে, আম কাঁঠাল গাছ আছে, কলার বাগান আছে। এই যে এগুলো আগের দিনে থাকা মানে সে হচ্ছে ওই গৃহস্থ পরিবারটা সচ্ছল এবং মানুষ তাকে অডেল সম্পত্তিধারী বলে এবং মডেল করে সে খেতে পারে। নিরলসা মানে হচ্ছে একটানা এগিয়ে যাচ্ছে এমন নদীকে নিরলসা, অলস নয়, প্রবাহমান, স্থির নয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন নৌকাবাহী মাত্রেরই, নৌকাবাহী বাণীকণ্ঠের ঘরটা নদীর উপরে এতই সুন্দর করা, বাঁশের বেড়া দেওয়া, কলা গাছ, তেঁতুল গাছ, খড়ের গাদা, একটা গ্রামীণ সৌন্দর্য বাড়ির মতো। নৌকা দিয়ে যেই আসে যায় তারই নজর পড়ে বাড়িটা, বেশ সুন্দর, অনেক সুন্দর, ভালো বাড়ি, মনে হচ্ছে এটা আমার স্বপ্নের অমরাবতী, একটা সুন্দর বাড়ি। এই জন্য নৌকাবাহী মাত্র, নৌকা দিয়ে যে যায় তারই দৃষ্টি আকর্ষণ করে ওই বাড়িটা। কিন্তু লেখক বলে ওই বাড়িটার পাশে যে বোবা মেয়েটা গাছতলায় বসে থাকে, বোবা মেয়েটা কি কারো নজরে পড়ে? নৌকাবাহী মাত্র বাড়িটা নজরে পড়ে, কিন্তু গার্হস্থ সচ্ছলতায়, গৃহস্থের সচ্ছল পরিবারের মধ্যে বোবা মেয়েটি কি কারো নজরে পড়ে কিনা লেখক বলে আমি জানি না। কিন্তু কাজ কর্মে যখনই সে অবসর পায়, ছুটি পায়, কাজ থাকে না যখন, তখনই সে নদীর তীরে আসিয়া বসে, একাকিত্বে আপন বলে প্রকৃতির সাথে ভাব বিনিময়ের খেলা করে সে। কথা বলছেন এটা? তো আমরা সামনে প্যারায় যাচ্ছি। এই প্যারাটার পরে হচ্ছে গল্পটা আরো সহজ হয়ে যাবে। আর দুইটা প্যারা আছে একটু ভাবার্থের প্যারা, এই দুইটা প্যারা হচ্ছে ভাবের।
সুভা গল্পের প্রথম পৃষ্ঠার শেষ প্যারা এবং দ্বিতীয় পৃষ্ঠা, এই দুইটা প্যারা যে ভালো বুঝে সে সাহিত্যের অনেক ভালো কিছুই বুঝে, ভাষার ভাব প্রকাশ ক্ষমতা বুঝে। আর বাকি পৃষ্ঠাগুলো হচ্ছে কাহিনী সহজ সরল সাবলীল ভাষায় ফুটে উঠবে। ঠিক আছে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। প্রকৃতি যেন তাহার, অর্থাৎ সুভার কথা বলার জন্য যে মানুষটি নেই, সুভারও যেহেতু কথা বলার যোগ্যতা নেই, প্রকৃতি বোবা, গাছের পাতাগুলো নড়ছে, নদী প্রবাহমান, বাতাস বয়ে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে, সূর্য মাথার উপরে আসছে, অস্ত যাচ্ছে, এই প্রকৃতিতে কোনো আওয়াজ নেই, কিন্তু সকল কাজ চলমান। তেমনি ভাবে সুভা নামক মেয়েটির ভাব হচ্ছে প্রকৃতির সাথে, তার মনেও অনেক উথাল পাথাল ঘটে যাচ্ছে, কিন্তু একমাত্র তার প্রকৃতি তাকে সান্ত্বনার বাণী দিচ্ছে। প্রকৃতির মধ্যেই তার সঙ্গী খুঁজে পাচ্ছে। প্রকৃতিও বোবা, আমিও বোবা। সূর্য উদয় হয়, অস্ত যায়, সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু কখনো রোদে আমাদেরকে পুড়িয়ে দিয়েছে। মেঘ উড়ে যায়, কখনো শব্দ নেই, কখনো ছায়া হিসেবে মেঘ সূর্যকে আড়াল করেছে, আমাদেরকে ছায়া দিয়েছে, কোনো শব্দ নেই। প্রকৃতিতে অনেক কিছুই ঘটে যায় নিঃশব্দে। তেমনি ভাবে রবীন্দ্রনাথ বলেন, সুভার যাই কিছু হৃদয় ঘটে যাচ্ছে তার মধ্যে সে সমন্বয় খুঁজে পাচ্ছে প্রকৃতির মধ্যে। 9:30 থেকে গণিত ক্লাস আছে। আচ্ছা, তাহলে হচ্ছে একটু পরে হচ্ছে আমি শেষ করে দিব ইনশাল্লাহ। একটু এই দুইটা প্যারা পরে আমি শেষ করে দিব। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, তার মানে প্রকৃতির কাছে সুভা তার ভাষার অভাবটা পূরণ করতে পারে। যেন তাহার হইয়া কথা কয় নদীর কলকল ধ্বনি এবং লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর, সমস্তই মিশিয়ে চারিদিকে চলাফেরা। আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির নে বালিকার নিস্তব্ধ হৃদয়ের উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডেপথনেস আছে, অর্থের গভীরতার দিক থেকে। কিরকম জানেন? আপনি গভীর রাত্রে সমুদ্রের পাশে, সমুদ্রের তীরে সি বিচে দাঁড়িয়ে আছেন, আপনি ওই সমুদ্রের আর চন্দ্রের আলোর কারণে সমুদ্রের ঢেউগুলো সাদা দেখা যাচ্ছে, পূর্ণিমা রাত্র, আপনি একাকী সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন এইভাবে। আর সমুদ্রের ঢেউগুলো দূর থেকে উত্তাল হয়ে আস্তে 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 যত মহাসমুদ্রের ঢেউগুলো এসে আস্তে বালির কাছে, আপনার পায়ের কাছে যখন মিশে যায়, তো সুভা দেখতেছে বোবা, প্রকৃতিতে যা কিছু ঘটে যাচ্ছে সবকিছু মনে হয় আমি বোবা মানুষটার কাছে এসে মিলিয়ে যাচ্ছি। সুভা এইভাবে হচ্ছে বুঝিয়ে যাচ্ছেন আমাদেরকে। প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও তো বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, সুভার যে ভাষা, সেই ভাষার একটা বিশ্বব্যাপী বিস্তার। প্রকৃতি তো বিশ্বব্যাপী, বললাম না, সূর্যের আলো সর্বত্র ব্যক্তমান, কোন শব্দ নেই। এইভাবে আচ্ছা, ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি হইতে, আর একটা বলে কি দেখো, ঝিল্লি রব মানে ঝিঝি পোকা ডাকে তৃণভূমিতে, ওই ঝোপঝাড়ের তৃণভূমি হইতে আর ওই নক্ষত্র লোক পর্যন্ত প্রকৃতিতে যা ঘটে যায় সব তো নিঃশব্দে ঘটে। তৃণভূমি হইতে শব্দাতীত, শব্দ নাই, নক্ষত্র লোক, এটা দ্বারা আকাশ জগৎ, আকাশমন্ডল, আকাশমন্ডলকে বুঝাচ্ছে এখানে পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, বহুপদীর জন্য এগুলো মুখস্থ করে ফেলবেন, এবং দীর্ঘ নিঃশ্বাস প্রকৃতির মধ্যে। এটা বলেই হচ্ছে আমি আজকের ক্লাসটা শেষ করব। তোমাদের গণিত ক্লাস আছে। এবং মধ্যাহ্নে, দুপুর বেলা, দ্বীপ প্রহরে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, তখন দুপুর বেলা নদীর ঘাট, দোকান, হরতালের মতো একটা সিচুয়েশন হয়। বোবা প্রকৃতি, বাজারে, হাট বাজারে কেউ নেই। এই জন্য মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, তাহলে মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকাগুলো বন্ধ থাকিত। স্বজনে জগৎ, মানুষজন আছে এমন, স্বজন, মানুষজন, স্বজন, যে মানুষজন আছে এমন, এটাকে বলা হচ্ছে স্বজন জগৎ। সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া, মানে দ্রুত থাইমা যে ভয়ানক বিজন মূর্তি, নির্জনতার একটা ভাব ধারণ করতে, এটাকে বলছে বিজন মূর্তি, নির্জনতার মূর্তি
ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে অর্থাৎ শুভা যখন গাছের তলায় এসে বসেছে, আর শুভা দেখে দুপুরবেলা তপ্ত রোদের মধ্যে নদীটা নীরব, নদীর মধ্যে মাঝি নাই, জেলে নাই, কোনো পারাপার নাই, নদীর ঘাটেও কেউ নাই। ওই বোবা প্রকৃতিটা রোদের নিচে, আর একটা বোবা প্রকৃতি শুভা গাছের ছায়ার নিচে। দুই বোবা প্রকৃতি, একটা হচ্ছে শুভা আর একটা হচ্ছে ওই রোদের নিচে যে বোবা প্রকৃতি, নেচারটাকে বুঝিয়েছে। তাহলে দেখেন তখন রুদ্র মহাকাশ তলে কেবল একটি বোবা প্রকৃতি দ্বারা বুঝিয়েছে কে জানো? নাটুরে, নেচার। আর একটি বোবা মেয়ে, এটা হচ্ছে শুভা মুখোমুখি করিয়া চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, যেটা সেটাই হচ্ছে নেচার। আরেকজন তরুচ্ছায়ায়, এই আরেকজনটাই হচ্ছে শুভা। এতটুক বুঝেছেন কিনা? এতটুক বলেন, এতটুকু বুঝেছেন কিনা? এরপরের ক্লাসে বাকি অংশ পড়বো, অসুবিধা নেই, ভেঙে ভেঙে পড়াবো, তাড়াহুড়া কিচ্ছু নেই। যেহেতু ম্যাথ ক্লাস আছে, আমি ক্লাসটা এখানে শেষ করব, আপনারা ম্যাথ ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের কোনো অভিব্যক্তি আছে কিনা সেটা একটু জানার আগ্রহ আছে, বলেন। আমি ধীরস্থির ভাবে পড়াবো, প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। ক্লাস যখন শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা তার সমাপ্তি ইনশাল্লাহ পাবো। তাড়াহুড়া নেই, সবর করলে ভালো কিছু পাবো। ধৈর্য ধরে ক্লাস করবেন, তাড়াহুড়া করবেন না, আর হচ্ছে নিজেদেরকে পড়ার মধ্যে আবদ্ধ রাখবেন। আর এগুলো থেকে জ্ঞানমূলক বের করবেন, বাড়ির কাজ দিবেন, আমি বাড়ির কাজ দেখবো ইনশাল্লাহ, জমা দিব। এই যে একজন আজের একটা প্রশ্ন করেছেন, স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের বোন নাকি কাজী নজরুল ইসলামের স্ত্রী? আচ্ছা, হইলেই কি স্ত্রী, হইলেই কি না হইলেই কি, আপনার কি বলেন? নাকি নজরুলের মানে হচ্ছে বিয়ে সাথে না করলে আপনি করতেন, এমন কিছু? এই সকল ফালতু জিনিস কোথায় পান? আল্লাহ আপনাদেরকে সেই বুঝ দান করুক। জি ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাল্লাহ।